হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এমটিএস একাডেমিতে তোমাদেরকে স্বাগত। তো আজ প্রথম আমরা গ্রামারের বেসিক পার্টগুলোকে জানবো, কারণ এগুলো খুবই জানা দরকার। এগুলো না জানলে পরবর্তীকালে আমাদের অনেক সমস্যা হতে পারে, এবং এটা হবে, অবশ্যই এটা সমস্যা হবে। তো এগুলো জানার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হলো যে বর্ণ থেকে শুরু করে আমাদের বাক্য পর্যন্ত বা সেন্টেন্স পর্যন্ত বা আরও অনেক সংজ্ঞা রয়েছে, সেগুলো পরবর্তীকালে আমরা শিখব। তো বেসিক পার্টের মধ্যে যেমন প্রথম শিখব আমরা বর্ণ বা লেটার কাকে বলে। দেখো তোমাদের সামনে রয়েছে বর্ণ বা লেটার। বর্ণ বা লেটার কাকে বলবো? বর্ণ হচ্ছে মনের ভাব লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বর্ণ বা লেটার বলে থাকি। কোনগুলো হতে পারে? সেগুলো হলো যেমন এ, বি, সি, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, এবং এগুলোকে ইংরেজিতে আমরা বর্ণ বলে থাকি। এই বর্ণগুলোকে ইংরেজিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। যেমন ক্যাপিটাল লেটার মানে কি, বড় হাতের এবিসিডি আমরা যেরকম বলে থাকি এ, বি, সি, এগুলো হচ্ছে বড় হাতের। এবারে যখন স্মল লেটার বলা হবে, স্মল লেটার, তখন কি হবে, এ, বি, সি, এগুলো হচ্ছে স্মল লেটার। স্মল লেটার মানে ছোট হাতের। এটা তো বেসিক পার্ট গেল। এছাড়াও কি রয়েছে, এই বর্ণগুলোকে আরও দুটো করে ভাগ রয়েছে, বর্ণের আরও দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কাকে বলে আর কনসোনেন্ট কাকে বলে সেটা আমাদের জানতে হবে, কারণ এগুলো জানা খুবই দরকার। দেখো, ভাওয়েল কাকে বলে? ভাওয়েল হলো যে যে বর্ণ উচ্চারণের জন্য কি করে না, অন্য কোনো বর্ণের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ নিজের অর্থ নিজে উচ্চারিত হতে পারে। দেখো, তাহলে নিজের অর্থ নিজেই উচ্চারিত হতে পারবে, তখন তাকে বলবো ভাওয়েল। যেমন ইংরাজিতে ভাওয়েল কটি রয়েছে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট কাকে বলবো? কনসোনেন্ট হচ্ছে কি, যে বর্ণগুলো উচ্চারণের জন্য ভাওয়েলের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজের অর্থ নিজে উচ্চারিত হতে পারে না। দেখো, নিজের অর্থ নিজে উচ্চারিত হতে পারে না, তখন তাকে আমরা বলবো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। এই কনসোনেন্ট হচ্ছে ইংরেজিতে 21টা কনসোনেন্ট রয়েছে। ইংরেজিতে কটা রয়েছে? 21টি কনসোনেন্ট রয়েছে। কিন্তু এই 21টি কনসোনেন্টের মধ্যেও বর্তমানে আমরা কি করি, ডাব্লিউ ও ওয়াই, ডাব্লিউ মানে দুটো ইউ যোগ হয়ে তবে এই ডাব্লিউ হয়েছে। তবে ধরো ওয়াই, ও যুক্ত আই, অর্থাৎ দুটো ভাওয়েল যুক্ত হয়ে এটা একটা কনসোনেন্ট গঠিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই ডাব্লিউ ও ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এবারে দেখো অ্যালফাবেট কাকে বলবো? অ্যালফাবেট ভালো জিনিস। অ্যালফাবেট কথাটির মানে হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেট কথাটির মানে হলো বর্ণমালা, অর্থাৎ এক মিনিট, অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা, অর্থাৎ 5টি ভাওয়েল ও 21টি কনসোনেন্ট নিয়ে ইংরেজিতে যে মোট 26টি লেটার বা বর্ণ পাওয়া যায়, তাদের একত্রে আমরা বলবো অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কাকে বলবো? অ্যালফাবেট হলো যে 5টা ভাওয়েল ও 21টি কনসোনেন্ট, এইগুলোকে নিয়ে মোট যে 26টি লেটার বা বর্ণ পাওয়া যায়, তাকে আমরা বলবো অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট মানে এ থেকে জেড, অর্থাৎ এ টু জেড, এ টু জেড পর্যন্ত এটাকে বলবো আমরা অ্যালফাবেট। তাহলে এ থেকে জেড পর্যন্ত যতগুলো হয় এগুলোকে আমরা বলবো অ্যালফাবেট। এবারে তো এটা তো গেল। এরপরে রয়েছে দেখো ওয়ার্ড। আচ্ছা, এই বর্ণগুলোর কাজ কি? বর্ণগুলো দিয়ে তো কিছু একটা জিনিস তৈরি করতে হবে। তাহলে বর্ণগুলোর কাজ হচ্ছে একটা শব্দ তৈরি করা, এই জন্য আমরা এসেছি ওয়ার্ডের। এবার ওয়ার্ডের সংজ্ঞাটা কি বলা হয়েছে, যখন কতগুলো বর্ণ, দেখো যখন কতগুলো বর্ণ বা যখন এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে কি করে, একটা অর্থপূর্ণ সব বর্ণের সমষ্টি তৈরি করে, একটা অর্থপূর্ণ বর্ণের সমষ্টি, তখন আমরা সেটাকে বলবো শব্দ। তাহলে শব্দ হতে গেলে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। যেমন বয়, বি ও ওয়াই, এই যে বি ও ওয়াই প্রত্যেকটা লেটার বা বর্ণ, যেমন বির পরে হচ্ছে ও বসছে, তারপরে ওয়াই বসছে, অর্থাৎ এই বি ও ওয়াই হওয়ার কারণে একে বালক বলা হচ্ছে।
কিন্তু যদি এটাকে আমরা এরকম বলি বি ওয়াই ও, এটা কি বালক হবে? হবে না, তাহলে এটা ভুল, এটা ঠিক। তাহলে এই জন্য মনে রাখতে হবে যে অর্থপূর্ণ শব্দের সমষ্টি হতে হবে, অর্থাৎ বর্ণগুলোকে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করতে হবে। তাহলে এটাকে বলবো ওয়ার্ড। ওয়ার্ড শেষ। ওয়ার্ডের পরে রয়েছে আমাদের সেন্টেন্স বা বাক্য কাকে বলে। সেন্টেন্স হলো যখন কতগুলো ওয়ার্ড, সেখানে এক বা একাধিক ওয়ার্ড থাকতে পারে, একটা ওয়ার্ডের দ্বারাও একটা বাক্য হয়। তাহলে এক বা একাধিক ওয়ার্ড যখন একটা নির্দিষ্ট পদ্ধতিতে পাশাপাশি বসতে হবে, বসে যখন একটা মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে যখন এক বা একাধিক শব্দ একটি নির্দিষ্ট পদ্ধতিতে পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বলে। যেমন রাম ইজ এ গুড বয়। দেখো এখানে যে রামটা কিন্তু সাবজেক্ট, তারপরে কি বসছে, তারপরে বসছে ইজ হচ্ছে একটা ভার্ব, মানে একটা আর্টিকেল বসছে, গুড হচ্ছে একটা কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে একটা নাউন। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে রাম ইজ এ গুড বয়, অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব একটা নির্দিষ্ট পদ্ধতিতে বসে কি করেছে, এই বাক্যটা তৈরি করেছে। তো বাক্যের ক্লাস যখন করা হবে, অর্থাৎ সেন্টেন্সের ক্লাস যখন করাবো, তখন ডিটেলসে সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারবে, কারণ স্ট্রাকচার এবং ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ও 3 ভাগে ভাগ করা হয়, সেগুলো পরবর্তী ক্লাসে দেখানো হবে। এরপরে চলে যাই সিলেবেল। এই সিলেবেলটা জানা জরুরি, কারণ সিলেবেল যদি না জানো তাহলে বানান করতে পারবে না। বানান শেখার জন্য সিলেবেলটা অত্যন্ত জরুরি। সিলেবেল মানে কি? সিলেবেল মানে হচ্ছে শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ। তাহলে সিলেবেল মানে হলো শব্দাংশ বা শব্দের অংশ, অর্থাৎ একটি শব্দের যতটুকু অংশ আমরা একসাথে উচ্চারণ করতে পারবো, সেটুকু ওই শব্দের সিলেবেল বলবো। এই জন্য সংজ্ঞাতে বলা হয়েছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, মানে বাকযন্ত্রের সামান্য প্রচেষ্টায় একটা শব্দের যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায়, তাকে আমরা বলবো সিলেবেল বা শব্দাংশ। এই সিলেবেলকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে মনোসিলেবেল, একটা হচ্ছে ডাইসিলেবেল, একটা ট্রাইসিলেবেল, একটা হচ্ছে পলিসিলেবেল। তাহলে 4টে ভাগ রয়েছে। এবারে মনোসিলেবেল, এবার আমাদের জানতে হবে যে মনোসিলেবেলটা কি। মনোসিলেবেল মানে হলো যে সমস্ত শব্দগুলো একবারে উচ্চারণ করা যায়, একবার উচ্চারণ করলেই যথেষ্ট, একবারেই সব কিছু করা যাবে। যেমন সি, দেখো একবারেই বলা হচ্ছে, ক্যান একবারেই বলা হচ্ছে, ক্যান, ম্যান, সান, এগুলো কি একবারেই উচ্চারণ করে ফেলছি। তাহলে যে শব্দগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারবো, অর্থাৎ একবার মাত্র থামলেই আমাদের বাক্যটা শেষ হয়ে যাবে, শব্দটা শেষ হয়ে যাবে, সেটুকুই বলবো হচ্ছে আমরা মনোসিলেবেল। এবার চলে যাচ্ছি ডাইসিলেবেল মানে কি? ডাইসিলেবেল মানে হচ্ছে কি, যে সমস্ত শব্দগুলো উচ্চারণের জন্য আমাদের দুবার থামতে হবে। যেমন হচ্ছে কি ফাদার, দেখো দুবার থামতে হচ্ছে, ফাদার, মাদার, মার্কেট, এগুলো তাহলে দুবার করে যখন থামবো, সেটা হচ্ছে ডাইসিলেবেল। আচ্ছা, তারপরে দেখো রয়েছে এখানে ট্রাইসিলেবেল মানে কি? ট্রাইসিলেবেল মানে হলো যে শব্দগুলো উচ্চারণের জন্য আমাদের 3বার থামতে হবে। তাহলে যে সমস্ত শব্দগুলো উচ্চারণের জন্য আমরা 3বার থামবো, সেটাকে বলবো আমরা ট্রাইসিলেবেল। যেমন কোনগুলো? যেমন হচ্ছে কি আমব্রেলা, তাহলে দেখো 3বার থামতে হয়েছে। তাহলে আমব্রেলা, বিউটিফুল, এগুলো কি 3বার থামতে হয়েছে। তাহলে যে শব্দগুলো উচ্চারণের জন্য 3বার থামবো বা 3বার থামতে হবে, সেগুলোকে বলবো ট্রাইসিলেবেল বিশিষ্ট শব্দ। এবং তারপরে রয়েছে পলিসিলেবেল মানে কি? পলিসিলেবেল মানে হচ্ছে যে শব্দগুলো উচ্চারণ করার সময় আমাদের 3বারের অধিক, অর্থাৎ 4বার 5বার যাই হোক না কেন, মোটামুটি মানে 3-এর অধিক থামতে হবে, সেগুলোকে বলবো পলিসিলেবেল। যেমন দেখো এডুকেশান, দেখো প্রত্যেকটা ভাঙা আছে, ভেঙে ভেঙে করা আছে। এডুকেশান, টেলিভিশন, তো এগুলো মোটামুটি এদেরকে বলা হবে পলিসিলেবেল। তাহলে সিলেবেল অত্যন্ত জানা জরুরি, কারণ সিলেবেল না জানলে তুমি বানান পুরো ভুলভাল করে ফেলবে। আর বানান ভুল হলে বুঝতেই তো পারছো, এখন আমব্রেলা গালের মতো ভাইরালও হয়ে যেতে পারো। তাহলে সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। তো আজ বেশি বড় করব না ভিডিওটা, কারণ প্রথম ক্লাস,
প্রথম ক্লাস হয়তো বলতে গিয়ে অনেক মানে ভাষার ত্রুটি থাকতে পারে, একটু সেগুলোকে মানিয়ে নেবে। আর এর সাথে সাথে আমি বলে রাখি, আমি মাধ্যমিকের জন্য একটা ব্যাচ বলা ভুল হচ্ছে, মাধ্যমিকের জন্য একটা কোর্স লঞ্চ করেছি, সেটা প্লে লিস্টে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক ঠিকই নয়, সেখানে 8, 9, 10 অর্থাৎ 8, 9, 8-এর ছেলেমেয়েরাও বা 9-এর ছেলেমেয়েরাও কী করবে, সেখানে উপকৃত হতে পারে। তো 8, 9, 10-এর একটা হয়েছে, ওটা হচ্ছে মাধ্যমিক টার্গেট বলে রয়েছে, ওটা প্লে লিস্টে দিয়ে দেবো। আর এটা হচ্ছে 02 প্রো, এটা হচ্ছে 02 প্রো একটা মোটামুটি ব্যাচ লঞ্চ হচ্ছে। এটা প্লে লিস্ট, ব্যাচ নয়, এটা প্লে লিস্টে আমি দিয়ে দেবো। তো আমার এই যাই পার হোক, আর বেশি বলে দীর্ঘায়িত করব না। আমার এই চ্যানেলটি বা আমার এই পড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে পড়ানো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, লাইক শেয়ার কমেন্ট করবে। যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলিকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকুন। আর সামনে পুজো রয়েছে, উপভোগ করুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।